নমস্কার। শুরু করছি পঞ্চতন্ত্রের নতুন এপিসোড। আজকের এপিসোডে আমরা আগের দিনের গল্পটারই কন্টিনিউয়েশন শুনবো, যেটা বাঁদরটা বলতে শুরু করেছিল, সেই গাধার বোকামির কথা। তো গল্পটা এইরকম যে একটা গ্রামে একজন গরিব ধোপা ছিল। এবার ধোপাদের তো গাধা রাখতেই হয়, কেননা ওদের ওই মোট বওয়া এসব কাজের জন্য সব ধোপারই দুটো চারটে করে গাধা থাকে। কিন্তু সেই ধোপা খুবই গরিব, তার মাত্র একটাই গাধা আছে। কিন্তু সেই গাধাটাকেও সে ভালো করে খেতে টেতে দিতে পারে না, কারণ তার নিজস্ব কোনো জমি জমা নেই যে সেখানে একটু গাধাটা চড়ে বেড়াবে, খাবে। তো সেই জন্য দিনের পর দিন এভাবে না খেয়ে না দিয়ে সেই গাধাটা খুবই অসুস্থ হয়ে পড়ছিল, রোগা, একদম শুকিয়ে দড়ি হয়ে যাচ্ছে। তো অনেকদিন এরকম কিছুদিন চলার পরে একদিন ধোপাটা ভাবলো যে এইভাবে তো চলতে দেওয়া যায় না, গাধাটাকে তো একটু খাবার দাবার অন্তত দিতে হবে। এইভাবে সে একটা ফন্দি বার করলো। কি না, ওই ধোপার কাছে আগে থেকে একটা সিংহের মানে ছিল, ছাল ছিল, চামড়া। সেই ছালটাকে ভালো করে গাধার গায়ে এঁটে দিয়ে ও কি করতো, রাত্রির বেলা গাধাটাকে পাশের কোনো ক্ষেতে ছেড়ে দিত। এবার অন্যান্য চাষিদের যে খেতে ছেড়ে দিত, যখন সে গাধাটা সারা রাত ধরে ওখানে ঘাস টাস খেত, ওদের ক্ষেতের ফসল টসল খেত। কিন্তু চাষিগুলো ভাবতো যে সিংহ, কারণ গায়ে তো ওই সিংহের ছালটা জড়ানো আছে, চাষিগুলো ভাবতো যে সিংহ এসছে বোধহয়, তাই জন্য ওরা ভয়ে আর ধারে কাছে আসতো না। ওরা একদম বাড়ির মধ্যে দরজা জানলা বন্ধ করে সব বসে থাকতো। আর গাধাটাও তো মনের সুখে ভালো করে সব ফসল টসল খেয়ে এইভাবে ওর বেশ একটা বেশ একটা পুষ্টিও হতে লাগলো। কিছুদিনের মধ্যেই ওর চেহারা ফিরে গেল, বেশ মোটা সোটা নাদুস নুদুস হয়ে উঠলো। এইভাবে দিন যায়, মাস যায়, দিনের পর দিন ও পেট ভরে সারা রাত্রির ধরে এইভাবে ও অন্য কারোর খেতে গিয়ে ফসল টসল খেত। এবং এইভাবে চলতে চলতে বেশ কিছুদিন পরে ও যখন বেশ চেহারা স্বাস্থ্য বেশ ভালো হয়ে গেছে, এরকমভাবে সারা রাত্রির ওরকমভাবে ফসল খায়, আর সকালবেলা আবার ভোরবেলা গিয়ে সেই ওই যে ধোপা, যার গাধা আর কি, সেই ধোপা ভোরবেলায় গিয়ে একদম ওকে ক্ষেত থেকে ফেরত নিয়ে আসে। এইভাবে চলতে চলতে একদিন রাত্রিবেলা গাধা তো মনের সুখে ওরকম ফসল খাচ্ছে কারোর একটা খেতে, আর দূর থেকে একদল গাধা হঠাৎ করে ডেকে উঠেছে। এবার যেই না ডেকে উঠেছে, এ তো স্বজাতির ডাক শুনে তখন আর তার মাথায় কোনো কিছু কাজ করেনি, সে একদম সব কিছু ভুলে ওই গাধাদের সঙ্গে ডাকতে শুরু করে দিয়েছে। গাধার ডাক শুনে এবার চাষির বাড়ি কাছেই, যার খেতে ফসল খাচ্ছিল, সে গাধার ডাক শুনে ভাবছে সে কি, তার মানে তো খেতে গাধা ঢুকেছে। সঙ্গে সঙ্গে সে তো বেরিয়ে এসে লাঠিসোঁটা নিয়ে মারবে বলে, আর বেরিয়ে দেখছে সেই সিংহটা, ওর তো গায়ে সিংহের চামড়া, তা সেই সিংহটা ওই রকম গাধার ডাক করছে। চাষি বুদ্ধিমান, সে সঙ্গে সঙ্গে বুঝে গেল যে তার মানে ওই সিংহের, ওই গাধার গায়েতেই সিংহের চামড়া জড়িয়ে দিয়ে ওকে সিংহ সাজিয়ে এইভাবে ক্ষেতের ফসল মানে খায় বা নষ্ট করে, এরকম করে করে। তো ও তো খুব রাগ ছিল মনে মনে, অনেকদিন ধরে সিংহটার ওপর রাগ ছিল। এবার যখন বুঝতে পারলো ওটা সিংহ নয়, গাধা, ও সঙ্গে সঙ্গে সেই লাঠি সোটা নিয়ে এসে ওর বন্ধু বান্ধবদের ডেকে সবাই মিলে এমন মার মারলো যে গাধাটা ওইখানে মরে গেল। তো এই গল্পটা যখন বাঁদর কুমিরকে বলছে, গল্পটা শেষ হতে হতেই আর একটা কুমির এসে ওই বোকা কুমির যে, তাকে বলছে যে ভাই কুমির, তুমি তো এখানে এখানে বসে বসে বন্ধুর সঙ্গে গল্প করছো, ওদিকে তুমি বাড়ি ফিরতে দেরি করছো দেখে তোমার বউ তো অভিমানেই মরে গেল। আর তোমার বউ মরে যেতে আর একজন এসে, আবার আর একটা জন্তু এসে তোমার তোমার যে থাকার জায়গা, তোমার বাসস্থান দখল করে নিয়েছে। এবার তুমি কি করবে আমি জানি না, তুমি যা ভালো বোঝো করো। সেই শুনে কুমির তো একদম হাউ হাউ করে কাঁদতে লাগলো, বললো সে কি কথা, হ্যাঁ এরকম ভাবে বউ মারা গেছে, কি করি এখন। এত কাঁদছে, তখন আবার বাড়িটাও চলে গেছে। তখন বাঁদরটারও খুব মন খারাপ লেগেছে, ভাবছে সত্যি কথাই তো, ও এরকম হঠাৎ করে বউও মারা গেল, থাকার জায়গাটাও চলে গেল। তখন নানা কথা বলে সান্ত্বনা দিচ্ছে। তো তখন কুমিরটা বলছে, ভাই বাঁদর, তুমি তো অনেক বুদ্ধিমান, তুমি আমাকে কিছু একটা উপায় বলে দাও, কি করবো আমি তো কিছু বুঝতে পারছি না। তো তখন বাঁদর বলে যে দেখো কি আর করবে, এখন তো কিছু করার নেই, তোমার বউ চলে গেছে, এখন আর কি বা করা যায়, তুমি একটা কাজ করো, বাসস্থানটা আগে আবার ফিরে পাবার চেষ্টা করো।
আগে গিয়ে যে জন্তুটা তোমার বাসস্থান দখল করেছে তাকে তুমি সেখান থেকে হাঁটাও, তার সঙ্গে যুদ্ধ করো, সেখান থেকে তাকে হাঁটাও, তোমার বাসস্থান দখল করো। আর যুদ্ধের অনেক রকম নিয়ম নীতি আছে। যুদ্ধে যদি তুমি জয়লাভ করো, যদি তুমি হেরে যাও তাহলে তো স্বর্গে যাবে, আর যদি তুমি জয়লাভ করো তাহলে তোমার বাসস্থানও ফিরে পাবে, তোমার যশ প্রতিষ্ঠাও ফিরে পাবে, প্রাণ তো থাকবেই। হ্যাঁ, তুমি ওখানে আবার বাস করতে পারবে। আর যুদ্ধে জয়লাভ করারও অনেক রকম নিয়ম নীতি আছে। কাকে কিভাবে জয় করতে হয় তারও অনেক নির্দিষ্ট নিয়ম আমাদের শাস্ত্রে বলে গেছেন। কি না, যদি উত্তম ব্যক্তি হয় তাহলে তাকে প্রণিপাত করবে, মানে প্রণাম করবে যে আপনি কি ভালো, হ্যাঁ আপনি মানে তাকে বেশ একটু প্রণিপাত করবে। এই হচ্ছে উত্তমকে জয় করার নীতি। তারপরে যে কিনা বলবান তাকে কিভাবে জয় করবে, তাকে ভেদ নীতির মাধ্যমে জয় করতে হবে। যে কিনা একটু নীচ প্রকৃতির লোক তাকে টাকা পয়সা দিয়ে বা একটু লোভ টোভ দেখিয়ে তাকে জয় করবে। আর যদি তোমার সমগোত্রীয় কেউ হয়, তার সঙ্গে যদি তোমার যুদ্ধ হয়, তাহলে তাকে তুমি বল প্রয়োগ দ্বারা, তোমার শক্তি প্রয়োগ দ্বারা তাকে পরাস্ত করবে। এই হলো শাস্ত্রের নিয়ম। তো সুতরাং তুমি শিগগিরই যাও, গিয়ে যুদ্ধ করে সেই জন্তুটাকে হারিয়ে তোমার বাসস্থান পুনরুদ্ধার করো। এই শুনে সেই কুমির তো তখন তাড়াতাড়ি তার বাসার দিকে ফিরে গেল। হ্যাঁ, তার আগে ওই বাঁদরটা এই নীতিটা বোঝানোর জন্য একটা ছোট গল্প বললো, যে একটা ছোট গল্প, যে একটা বনে একটা হাতি, একটা শিয়াল ছিল। শিয়ালটা একদিন ওই বনের ভেতর দিয়ে যেতে যেতে দেখলো যে একটা মরা হাতি পড়ে আছে। তা মরা হাতি দেখে ওর খুব আনন্দ হয়েছে, একটা বিরাট বড় হাতি, এক তো তাতে তার বেশ কয়েকদিনের খাওয়া চলে যাবে, আর দ্বিতীয় কথা সে শুনেছিল যে হাতির মানে মাংস নাকি খুব সুস্বাদু। তা সেই জন্য মানে দেখেই লোভ লেগেছে যে এটাকে খাবে। কিন্তু যখন ও খেতে গেল, মানে মাথায় যেই কামড়টা দিল, সঙ্গে সঙ্গে ওর দাঁত ফাঁত একদম মানে কর্মর করে উঠলো, মানে যে দাঁতগুলো যেন ভেঙেই যাবে। হাতির চামড়া তো ভীষণ মোটা, আর হাতিটাও বুড়ো হাতি, তার চামড়াটা বেশ ভালো রকম শক্ত। তো সেই চামড়াতে তো ফুটো করতে পারলো না দাঁত দিয়ে। তখন দেখলো যে এ তো আমার দ্বারা সম্ভব নয়, তাহলে কি করা যায়, কাউকে দিয়ে কার্যসিদ্ধি করতে হবে, এই চামড়াটা কাউকে দিয়ে খুলিয়ে নিতে হবে, তারপরে মাংসটা খাওয়া যাবে। তো সেই ভেবে সে এবার অপেক্ষা করছে কাকে দেখতে পায়। এমন সময় দেখা গেল যে ওখান দিয়ে সিংহ আসছে। তো সিংহ আসছে দেখে, সিংহ তো অতি উত্তম আর কি, একদম বনের রাজা, পশুদের রাজা। তা যখন সিংহ ওখান দিয়ে যাচ্ছে তখন সঙ্গে সঙ্গে শিয়ালটা গিয়ে তাকে প্রণাম করে বলছে, মহারাজ আমার প্রণাম নেবেন, হ্যাঁ এই দাস আপনার জন্য একটা শিকার করে রেখেছে, এই হাতিটাকে আমি শিকার করেছি, আপনি যদি মানে গ্রহণ করেন, আপনি যদি ভোগ লাগান, আমি খুবই আনন্দ পাবো, আপনার জন্যই আমি এটা রেখেছি। শুনে সিংহ বলল যে সে তো উত্তম ব্যক্তি, সে শুনে বলল যে তোমার কথা শুনে আমি খুবই খুশি হলাম, তুমি যে কথা ভেবেছো আমি এতেই অত্যন্ত আনন্দিত, তবে অন্য কারোর শিকার করা জন্তু আমি গ্রহণ করি না। হ্যাঁ, ও তুমি শিকার করেছো, তুমিই খাও, বলে সিংহ ওখান থেকে চলে গেল। চলে যাওয়ার পরে এবার ভাবছি যে তাহলে তো সিংহকে দিয়ে কাজটা করানো গেল না, তাহলে কি করা যায়। খানিকক্ষণ পরে সেখান দিয়ে একটা বাঘ যাচ্ছে। বাঘ হচ্ছে অত্যন্ত লোভী। এবার বাঘকে দেখে, লোভী না শুধু তাই নয়, বাঘ হচ্ছে খুব বলবান। তো বাঘকে দেখে তখন শিয়াল ভাবছে ও তো খুব বলবান, ওকে যদি আমি হাতিটা দেখিয়ে দিই, ও কিন্তু আর কোনো কথা মানবে না, ও ওটাকে খেয়ে নিয়ে চলে যাবে। তাহলে ওকে এখান থেকে ভাগাতে হবে, বাঘকে এখান থেকে ভাগিয়ে দিতে হবে। কি করা যায়? তো বাঘটা যেই এসছে, এসে বলছে যে কি ব্যাপার, তুমি এখানে বেশ বড় একটা শিকার করেছো দেখছি। তখন শিয়াল বলছে, হ্যাঁ মামা, শিকার তো হ্যাঁ ছোট বড় আর কি, একটা বড় হাতি এই আর কি। তখন ইয়ে বলছে, তা ভাগ্নে তুমি তো দেখছি দিনে দিনে বেশ ভালোই যোদ্ধা হয়ে উঠেছে, এত বড় হাতি শিকার করা খুব একটা মুখের কথা নয়। এইবার বাঘের কিন্তু ইচ্ছে যে সে একটু খাবে। তখন শিয়ালটা বলছে যে তবে মামা, এ কিন্তু আমার শিকার করা নয়, এ হচ্ছে পশুরাজ সিংহ, উনি শিকার করেছেন এবং শিকার করে রেখে উনি স্নানান্নিক করতে গেছেন, একটু পরে উনি ফিরে আসবেন, যখন উনি খাবেন তখন আমিও কিছু প্রসাদ পাবো। বলতেই বাঘ বলছে, ওরে বাবা বলো কি, সিংহের শিকার করা হাতি, বাবা এখানে কেউ দাঁড়ায়, আমি চললাম, বলে সঙ্গে সঙ্গে বাঘ ওখান থেকে চলে গেল। শিয়াল মনে মনে খুব খুশি হলো, যাক বাবা বাঘটাকে ভাগানো গেছে। এইবার কিন্তু কাজটা তো কাউকে দিয়ে করাতে হবে, কি করা যায়। এরকম সময় দেখছে যে দূর থেকে নেকড়ে আসছে। নেকড়ে হচ্ছে খুব ধূর্ত লোভী একটা জানোয়ার। নেকড়ে যখন আসছে তখন নেকড়েকে বলছে যে শিয়াল এই হ্যাঁ নিজেই ডেকেছে, বলছে যে
আরে নেকড়ে ভাইয়া তুমি কোথায় যাচ্ছ? তখন ও বলছে, আরে তুমি এখানে কি ব্যাপার? এসেই দেখছি যে সামনে একটা বড় হাতি পড়ে আছে। দেখে তো নেকড়ের চোখ একদম মানে লোভে চকচক করে উঠেছে। বলছে, বাবা এত বড় হাতি তুমি মেরেছো? বলছে, না আমি আর কোথায়, আমি মারিনি, এটা ওই পশুরাজ সিংহ মেরেছেন, উনি এখন স্নান করতে গেছেন, ফিরে এসে যখন খাবেন তখন আমি একটু প্রসাদ পাবো, তা তুমি একটু খাবে নাকি? তখন নেকড়ে বলছে, না না বাবা, এমনি নয় খেতে পারতাম, কিন্তু তুমি তো যার নাম করে দিলে, আহ, এ পশুরাজ সিংহের খাবার কেউ কখনো খায়? ওইসব একদমই না, সব আমাদের চলবেই না, মানে এখানে আমি ভাবতেই পারি না, এসব খেলে এখন কপালে দুঃখ আছে। তখন বলছে যে শিয়াল বলছে, না না সেসব কেন, তুমি নিশ্চিন্তে খাও, কোনো সংকোচ করো না, নিশ্চিন্তে খাও, আমি বাইরে পাহারা দিচ্ছি, যদি পশুরাজ সিংহ এখানে ফিরে আসেন আমি তোমাকে সঙ্গে সঙ্গে সতর্ক করে দেবো, তুমি এখান থেকে পালিয়ে যাও, কেননা তুমিও তো আমার অতিথি, তুমি এখান থেকে অভুক্ত ফিরে যাবে, তোমাকে দেখেই মনে হচ্ছে খিদে পেয়েছে, সত্যি সত্যি নেকড়েটার খিদেও পেয়েছে, হ্যাঁ তোমাকে আমি এখান থেকে অভুক্ত তো বিদায় দিতে পারি না, তুমি খাও যতটা ইচ্ছে হয় মাংস খাও, আমি পাহারা দিচ্ছি, সিংহ এলেই আমি তোমাকে বলে দেবো। তো নেকড়ে একটু দোনামোনা করে বলছে, খাবো, খিদে তো পেয়েছে ঠিকই, কিন্তু তুমি বলছো খাবো। তখন শিয়াল বলছে, তুমি কোনো চিন্তা না করে খাও, কোনো যদি বিপদ ঘটে, কোনো যদি কিছু মানে অঘটনের দায় নিতে হয়, যাই হোক না কেন সে আমি নেবো, যা ঝড়ঝঞ্ঝা আমার ওপর দিয়ে যাবে, তোমার কোনো চিন্তা নেই, তুমি খাও। তো নেকড়ের তো সত্যি খিদেও পেয়েছে আর তার বেশ দেখে লোভও লেগেছে, তো সে গিয়ে ওই, তার তো খুব ধারালো নখ, সেই নখ দিয়ে একদম ছিঁড়ে ছিঁড়ে হাতির চামড়াটাকে ছাড়াতে শুরু করেছে। আর শিয়ালটা কি করেছে, খানিকটা দূরে গিয়ে পাহারা দেওয়ার ভান করে খানিকটা দূরে গিয়ে আর এদিকে আর চোখে চোখে ওই নেকড়ের কাজকর্ম লক্ষ্য করছে আর কি, ও কি করছে না করছে। তা যখন দেখছে যে বেশ পুরো ছালটা ছাড়ানো হয়ে গেছে, এবার প্রথম কামড়টা দিতে যাবে নেকড়েটা, হাতির মাংসের প্রথম কামড়টা দিতে যাবে, সঙ্গে সঙ্গে শিয়াল ফিরে এসে বলছে, নেকড়ে ভাই পালাও পালাও, এই সিংহ আসছে, সিংহ আসছে, পশুরাজ সিংহ এসে পড়েছেন, এক্ষুনি আসবেন। তার আগে কিন্তু ও নেকড়েকে বলেছিল যে উনি এখন স্নান করতে গেছেন, তারপর আহ্নিক করবেন, জপ তপ করতে ওনার কত সময় লাগবে জানি না, তারপরে উনি ফিরবেন, কখন খাবেন অনেক দেরি, তুমি নিশ্চিন্তে খাও। কিন্তু যেই দেখেছে ও ছাড়ানো হয়ে গেছে সঙ্গে সঙ্গে এসে বলছে, উনি আসছেন, ফিরে আসছেন, ফিরে আসছেন, তুমি যাও। আসলে তো কোনোটাই সত্যি নয়, পুরোটাই মানে ভুয়ো ব্যাপার, সিংহ তো কখন চলে গেছে। তো যাই হোক, এইসব বলতেই তখন এও ভয় পেয়ে গেছে, নেকড়েটা খুবই ভয় পেয়ে গেছে, মানে সঙ্গে সঙ্গে ওখান থেকে একদম পড়ি মরি এমন দৌড় দিয়েছে যে একদম পুরো বনের বাইরে চলে গেছে। তো এইটাই আর কি, বাঁদর ওই কুমিরকে গল্পটা বললো যে তুমি এইভাবে তোমার যে জন্তু তোমার ঘর দখল করেছে সে কিন্তু তোমার সমগোত্রীয়, তাদের ক্ষেত্রে তোমাকে বল প্রয়োগ করতে হবে, সেইভাবে তুমি তাকে যুদ্ধে পরাস্ত করে তোমার গৃহ আবার পুনরুদ্ধার করো। এসব কথা শুনে তখন সে কুমিরটা তো খুবই উদ্বুদ্ধ হয়ে উঠলো এবং ও আবার নিজের ঘরে ফিরে গিয়ে সেই যে জন্তুটা ওর ঘর দখল করেছিল তার সঙ্গে খুব মানে একদম জোরদার যুদ্ধ টুদ্ধ করে তাকে হারিয়ে দিল এবং হারিয়ে দিয়ে আবার নিজের ঘর ফিরে পেল। এইভাবে চতুর্থ তন্ত্রের গল্প মানে লব্ধপ্রনাশের গল্প এখানেই শেষ হয়ে গেল। এর পরের দিন শুরু হবে পঞ্চম তন্ত্র, অর্থাৎ অপরীক্ষিত কারক তন্ত্রের গল্প। সেই তন্ত্র শেষ হলে পঞ্চতন্ত্র সিরিজটা পুরো সম্পূর্ণ হবে আর কি। তো আজকে চতুর্থ তন্ত্র সম্পূর্ণ হলো। আশা করি সবার ভালো লেগেছে। পরবর্তী পর্ব নিয়ে অর্থাৎ পরবর্তী তন্ত্রের গল্প নিয়ে খুব তাড়াতাড়ি আবার ফিরে আসবো। সবাই ভালো থাকবেন। নমস্কার।